পর্তুগালের প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের স্কুলগুলো আগামী বছর শিক্ষক সংকটে পড়তে যাচ্ছে। প্রায় 4,000 শিক্ষক ছেড়ে যাবেন স্কুলগুলো থেকে। লিসবন, আলগার্ভ এবং সেতুবাল অঞ্চলের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন। এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর সাথে সাথে আমাদের সেই অভিবাসনে একজন আইনবিদ বলেছেন যে এই সরকারের নতুন অভিবাসন যে আইনটি উপস্থাপন করেছে এতে এমন কিছু বিষয় রয়েছে যা সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। আপনাদের কার্ড রিনিউর জন্য যারা ডিপেন্ডেন্ট রয়েছেন তারা কিভাবে কার্ড রিনিউ করবেন সে প্রশ্ন করেছেন, এবং অনেকেই জানতে চেয়েছেন 30 জুনের আগে কার্ডের কি হবে। এই নিয়ে অনেকবার বলেছি, তারপরও আপনারা জানতে চেয়েছেন। শুধু বলে দিই, যাদের 30 জনের মধ্যে কার্ড এক্সপায়ার্ড হয়েছে তারা অবশ্যই আইমা থেকে ইমেল পাবেন। ইমেল পাওয়ার পর সেই লিঙ্কে গিয়ে আপনার কার্ড রিনিউ সম্পন্ন করবেন। এদিকে আপনার হাইওয়েতে অনেক সময় গাড়ি নষ্ট হয়ে যায়, যে কোনো সময় আমাদেরকে একটি ফোন বুথ খুঁজে বের করতে হয় এবং সেখানে সহযোগিতা চাইতে হয়। এখন আর সেটি করার প্রয়োজন নেই। একটি নতুন অ্যাপ চালু হয়েছে, এসওএস অ্যাপ এসওএস অটোস্ট্রাদা, যার মাধ্যমে আপনার সহজেই আপনার অবস্থান জানাতে পারবেন। আজ 23 জুলাই বুধবার আপনাদের সবাইকে পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি। শুরুতে যে বিষয়টি বলি যে পর্তুগাল টুডে আসলে আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি সবাই শেয়ার করে এটি আমার এই আয়োজনের সাথে যুক্ত থাকবেন, তাহলে আমাদের সকলের জন্যই মঙ্গল হবে। যাই হোক, শুরুতেই যে বিষয়টি, যে স্কুলের বিষয়টি, পর্তুগালের স্কুলগুলোতে আগামী 2034 সাল পর্যন্ত প্রায় 40,000 শিক্ষক নিয়োগের প্রয়োজন পড়বে। এমনকি আগামী বছরে প্রায় 4,000 শিক্ষক স্কুল ছেড়ে যাচ্ছেন এবং সেই স্কুল প্রক্রিয়া স্বাভাবিক রাখতে 3,700-র মতো শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন। আজ প্রায় 700 অধ্যক্ষের সাথে শিক্ষামন্ত্রী এ বিষয়ে একটি, যেহেতু আগামী বছর প্রায় 4,000 শিক্ষক ছেড়ে যাচ্ছেন, সেক্ষেত্রে একটি যাতে শিক্ষা ব্যবস্থাটা সমুন্নত রাখা যায় এই বিষয়ে একটি পরিকল্পনা তিনি তুলে ধরেছেন। শুধু তাই নয়, নোভা ইউনিভার্সিটির একটি হিসাবে দেখা গেছে প্রায় 66% শিক্ষকের বয়স 50-এর উপরে। বুঝতে পারছেন পর্তুগালের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটি কঠিন পরিস্থিতি আসছে, যেটি হাসপাতালের ক্ষেত্রেও আসে। যাই হোক, আপনাদের যাদের সন্তান রয়েছে আপনারা সন্তানের দিকে একটু খেয়াল করবেন। এমনটা নয়, অনেকে প্রাইভেট টিউশন করেন। প্রাইভেট টিউশনের কিন্তু প্রয়োজন নেই। পর্তুগালে আপনার সন্তানের জন্য প্রাইভেট টিউশনের কোনো প্রয়োজন নেই। আপনার স্কুলে যা পড়ায় এবং আপনি যদি একটু খেয়াল করেন, শুধুমাত্র একটু খোঁজ খবর রাখেন, তাহলে কিন্তু সাফিসিয়েন্ট হয়। এই প্রাইভেট টিউশন দিতে গিয়ে শিক্ষার্থীদের এক্সট্রা সময় নষ্ট হয়, বা তারা যে এক্সট্রা সময়টা দেয় এটা তার মানসিকভাবে চাপ পড়ে। এখানকার এডুকেশন সিস্টেমটা এমনভাবেই সাজানো হয়েছে যাতে হলো আপনার শিশু খুব সুন্দরভাবে শিখতে পারে। তো যাই হোক, আপনারা অত বেশি চাপ দিবেন না। এখানকার এডুকেশন সিস্টেম ডিফারেন্ট। সেই বাংলাদেশের মতো টিউশন দিয়ে আপনার শিশুকে বাড়তি কিছু পড়ার প্রয়োজন নাই। আপনি যদি একটু খোঁজখবর রাখেন, একটু সাহস দেন এবং আপনি যদি একটু দেখিয়ে দেন, খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু থাকে না। আশা করছি আপনার শিশু খুব সহজেই এই প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষায় তারা তাদের অবস্থান ঠিক করতে পারবে। একটা টিউশন দেওয়া মানে আপনার শিশুর যে মেধায় বাধাগ্রস্ত করা। যাই হোক, যারা হয়তো অনেকেই দেন, আমার অনেক পরিচিত আছে, অনেকে দেন, আশা করবো বিষয়টি বোঝার চেষ্টা করবেন। প্রয়োজনে আপনি শিক্ষকের সাথে কথা বলবেন। অনেকেই মনে করেন যে আপুও কিন্তু প্রয়োজন হয় না। এই শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে সাজানো যাতে সহজেই পড়ানো। যেমন কি, যেহেতু স্কুলে টিচারের সমস্যা হতে পারে, বিশেষ করে লিসবন, আলগার্ভ, সেতুবালে, সেক্ষেত্রে আপনি একটু খোঁজখবর রাখবেন, তাহলে আপনার শিশুর জন্য একটা সহায়ক হবে। আমাদের যে সেই অভিবাসন আইন, প্রতিদিন এই বিষয়টি থাকছেই, কেননা একদিনে সবকিছু বলা সম্ভব। অভিবাসন আইনে একজন আইনবিদ বলেছেন যে প্যাট্রিসিয়া ইউনিভার্সিটি মইনুর, তিনি একজন আইনবিদ, একজন শিক্ষক এবং আইনবিদ নিয়ে সেখানে গবেষণা করছেন। তিনি জানিয়েছেন যে এখানে এমন কিছু বিষয় রয়েছে যা সরাসরি সংবিধানের সাথে সাংঘর্ষিক। বলা যায় যে সরকার এমন একটি যুক্ত করেছে আইন অনুসারে যে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে যে সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত নিয়ে আইমার সিদ্ধান্ত কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না বা কোর্টে এ নিয়ে আপিল করা যাবে না। এটা সংবিধান সাংঘর্ষিক, কেননা যে কোনো বিষয়ই কোর্টে আবেদন করার সুযোগ রয়েছে। সুতরাং এই বিষয়টি সরাসরি সংবিধানের সাথে সাংঘর্ষিক। রাষ্ট্রপতি এই বিষয়টি সংবিধান আদালতে পাঠাবেন, সেখানে থেকে হয়তো বিষয়টি গুরুত্বপূর্ণ হবে। এছাড়া আরো অনেক বিশেষজ্ঞরা জানিয়েছেন যে সরকার যেটা যুক্ত করেছে যে নতুন আইনে, যে পূর্ববর্তী, অর্থাৎ আপনি তাকেই পর্তুগালে আনতে পারবেন যার সাথে আপনার ইতিপূর্বে আপনার সাথে তার যোগাযোগ ছিল বা সম্পর্ক ছিল। তো এই বিষয়টি বলা যায় অনেকটাই অমানবিক। তাছাড়া পর্তুগালের সংবিধান আমাদেরকে যেহেতু ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট, পরিবার রাখার, বিয়ে করার, সন্তান জন্ম দেওয়ার অধিকার দেয়, সেই দৃষ্টিকোণ থেকে একজন মানুষ নতুন করে বিয়ে করলেন, এখন যদি পূর্বে তার সাথে সম্পর্ক না থাকে, তাহলে কি সে তার ওয়াইফকে আনতে পারবে না? এই নানান বিষয় কিন্তু আসলে সংবিধানের সাথে একটি অসামঞ্জস্যমূলক অবস্থার সৃষ্টি করে এবং রাষ্ট্রপতি বুঝাই যাচ্ছে রাষ্ট্রপতি এটি সাংবিধানিক আদালতে পাঠাবেন। এমনকি রাষ্ট্রপতি ভেটো দিতে পারেন এবং রাষ্ট্রপতির কয়েকবার ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। যত হোক,
রাষ্ট্রপতি ভেটো দিলেও কিন্তু সংসদে গেলে আবারও তাদের সেই মেজরিটি থাকবে এবং রাষ্ট্রপতি সম্ভবত 1 থেকে 3 বার এমন একটা কথা হতে পারে, আমার ভুল হতে পারে, তিনি ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। তারপরও যদি তারা না মানেন সেক্ষেত্রে এটি আবার অটোমেটিকলি সংসদের অনুমোদন হওয়ার পর এটি আইন আকারে প্রকাশিত হয়। যাই হোক, বিষয়টি এতটাই সহজ হচ্ছে না। রাষ্ট্রপতি এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন, আমরা সামনে এই বিষয়টা বুঝতে পারবো। অনেকে কার্ড রিনিউর ক্ষেত্রে জানতে চেয়েছেন যে আপনার ডিপেন্ডেন্টের ক্ষেত্রে আপনি কিভাবে কার্ড রিনিউ করবেন। কিন্তু আপনি দেখুন যে আপনাকে যে ডকুমেন্ট আপলোড করতে হবে মেয়র সাবস্টেন্সে, অর্থাৎ আপনার যে আপনি যে মেয়র সাবস্টেন্স অর্থাৎ যে আপনার ইনকাম, মেয়র সাবস্টেন্স থেকে বোঝা যায় যে আপনি যে জব করেন, জব কন্ট্রাক্ট এবং জব ডিক্লারেশন। সেক্ষেত্রে আপনি আপনার যে ডিপেন্ডেন্ট থাকবে, যার ডিপেন্ডেন্ট আপনি, আপনার যদি হাজব্যান্ডের আয় থাকে, হাজব্যান্ডের সাথে আপনি আছেন, আপনি ওয়াইফ, সেক্ষেত্রে হাজব্যান্ডের সেই জব ডিক্লারেশন, জব কন্ট্রাক্ট এবং টার্মস অফ রেসপন্সিবিলিটি, একটা ডকুমেন্ট আছে টার্মস অফ রেসপন্সিবিলিটি, সেইটা পূরণ করে হাজব্যান্ড জমা দিলেই তার মানে হচ্ছে যে আপনি ডিপেন্ডেন্ট। যতক্ষণ কেউ যদি আপনাকে একটা টার্মস অফ রেসপন্সিবিলিটি পূরণ করে দেয় তাহলে তার আন্ডারে আপনি যেতে পারবেন। এমনকি শুধু সেটা নয়, আপনি চাইলে যে কেউ আপনাকে টার্মস অফ রেসপন্সিবিলিটি দিতে পারে। অর্থাৎ আপনি যদি এমন হয় যে আপনার পরিবার নেই, আপনার কাজ নেই, আপনার বন্ধু আপনার টার্মস অফ রেসপন্সিবিলিটি নিবে, সে চাইলেও নিতে পারে, কেননা আপনি সে তাকে ভরণ পোষণ, আপনার যে খরচগুলো রয়েছে সেটা সে পূরণ করছে, চাইলে নিতে পারে, টার্মস অফ রেসপন্সিবিলিটি দিয়ে হয়তো আপনাকে সহযোগিতা করতে পারে। তো সাধারণত এই জিনিসটা হয় না। আপনার টার্মস অফ রেসপন্সিবিলিটির ক্ষেত্রে সাধারণত পারিবারিক যোগাযোগটাই তারা দেখে, ওই ক্ষেত্রে হয়তো বা অন্য জিনিস দিতে পারে। তবে নেওয়া যায়, টার্মস অফ রেসপন্সিবিলিটি নিয়েই কিন্তু আপনি চাইলে কার্ড রিনিউ করতে পারেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হয় তো আপনি একটু আইনজীবী পরামর্শ নিতে পারেন। আমি কোনো আইনজীবী বা লিগ্যাল সলিসিটর নেই, বাস্তবতার আলোকে যে বিষয়গুলো আছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরি। অনেকে জানতে চেয়েছেন যে 30শে জুনের আগে আপনাদের যাদের কার্ডের মেয়াদ শেষ হয়েছে, হাজারবার বলেছি অপেক্ষা করুন। হ্যাঁ, একটু এলোমেলো হচ্ছে, বিষয়টা কিন্তু বারবার তুলে ধরি। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই বিষয়ে সহায়তা পাবেন যে আইমা যখন আপনাদেরকে লিঙ্ক পাঠাবে, ইমেলে লিঙ্ক পাঠাবে, সেটা দিয়ে আপনারা কার্ড রিনিউ করতে পারবেন এবং এর জন্য হয়তো বা কিছুটা অপেক্ষা করতে হবে। বর্তমান সিস্টেমটা একটা অস্থির পরিস্থিতি রয়েছে, আমরা সবাই বুঝতে পারতেছি আসলে কোনটা আগে কোনটা পরে, একটা হজবরল পরিস্থিতি। আশা করছি আমরা এই বছরই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। এদিকে রাস্তায় অটোস্ট্রাদায় মানে হাইওয়েতে অনেকেই আমরা অনেক সময় গাড়ি বিকল হয়, দুর্ঘটনা কবলিত হয়। তো এটার জন্য হেল্প চাওয়ার জন্য বিভিন্ন হাইওয়েতে আপনারা দেখবেন যারা হাইওয়েতে গাড়ি চালান বা গিয়েছেন যে একটা বিভিন্ন ফোন বুথ রয়েছে কিছু দূর দূর পর্যন্ত। এখন এই দুর্ঘটনা পরিচিত হলে আপনার গাড়ির লোকেশন নির্ধারিত করার জন্য, অর্থাৎ যিনি সাহায্য করতে আসবেন তাকে আপনাকে ফোন করতে হবে। তো সেই ফোন বুথ থাকে হাইওয়ের বিভিন্ন স্পটে। তো এখন থেকে আর সেই ফোন বুথ খুঁজে বের করার দরকার নেই। তারা নতুন একটি অ্যাপ হয়েছে SOS অটোস্ট্রাদা, এটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার অবস্থানে থেকেই আপনি সাহায্য চাইতে পারবেন এবং আপনার পরবর্তীতে সাধারণত অনেক সময় রিবক আসে, অ্যাম্বুলেন্স আসবে, যেটাই হোক, অনেক সময় গাড়ি নষ্ট হয়ে যায়, হয়তো আপনি দুর্ঘটনা পড়েন নাই, আপনার গাড়িতে সমস্যা দেখা গেছে, সেক্ষেত্রে আপনি রিবক ডাকার জন্য আপনাকে সেই ফোন বুথে যেতে হতো। এখন সেটা করা লাগবে না। অ্যান্ড্রয়েড এবং iOS স্টোরেও সেটা রয়েছে, SOS অটোস্ট্রাদা। এই অ্যাপটি ডাউনলোড করে আপনি আপনার অবস্থান জানাতে পারবেন, 112-তে কল করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অবস্থান নির্ণয় করার জন্য আর সেই ফোন বুথ পর্যন্ত যেতে হবে না। সাধারণ মোস্ট প্রবাবলি Associação Portuguesa de Solidariedade e Concessionárias Autostrada Ponte এবং Portagem, অনেক বড় নাম। তো তাদের এই সংগঠনটি এই অ্যাপটি লঞ্চ করেছে। আপনারা প্লে স্টোরে SOS অটোস্ট্রাদা লিখলেই এই অ্যাপটি পেয়ে যাবেন এবং প্রয়োজনে আমি যদি খুঁজে পাই লিঙ্ক দিয়ে দিব ইউটিউবের ভিডিওতে, আপনারা সহজে এটি ডাউনলোড করতে পারবেন। অনেকেই আবার জানতে চেয়েছেন যে ভাই আমাদের যে দেশ ছাড়া নোটিশ দিচ্ছে আমরা কি করব। দেশ ছাড়া নোটিশ দিলে অবশ্যই আপনি আপিল করবেন। দুইটা কাজ করতে পারবেন, হয় আপনি আইমাতে আপিল করতে পারেন অথবা আপনি কোর্টে আবেদন করতে পারেন। দুইটার একটাই তারা অপশন দিয়ে দিয়েছে, কোর্টে আপিল করুন বা আইমাতে আপিল করুন। আপিল করে আপনি অপেক্ষা করুন, যদি আবার আইমা আপনাকে আপিল করার পরে যদি রিজেক্ট করে দিয়ে দেয় তাহলে একজন আইনজীবীর পরামর্শ নিয়ে আপনি দরকার হলে কোর্টে আবেদন করতে পারেন বা আইনজীবী আপনাকে যে বিষয় বলে সেই বিষয়ে আপনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। অবশ্যই বারবার আইনজীবী পরিবর্তন করবেন না। অনেকে আবার বিভিন্ন অ্যাসোসিয়েশনে যান, আইনজীবীর কাছে যান, এরকম বারবার পরিবর্তন না করে যেখানে থাকবেন ওখানেই থাকবেন, তাহলে প্রসেসটা ভালো হয় এবং অথরিটি যোগাযোগ করতে সুবিধা হয়। বারবার আইনজীবী পরিবর্তনের কারণে অনেক সময় অনেকে রেসপন্স পান না। তো যাই হোক, আশা করছি এবং আপনারা অপেক্ষা করবেন, রেজিস্ট্রি করবেন। এই ছিল পর্তুগালের মধ্যে আয়োজন। আপনার সাথে আগামী আবার থেকে সবাই থাকবেন। ধন্যবাদ সবাইকে।